তাহলে চলুন শুরু করা যাক। আমরা বিভিন্ন ওয়েতে এই জায়গাটাতে প্রবেশ করতে পারি। প্রথমত আমরা দেখব কিভাবে স্টার্ট বাটনের মাধ্যমে এখানে প্রবেশ করা যায়। এখানে মুড়ে যাব, মুড়ে যাওয়ার পরে এখান থেকে অনেকগুলো সেকশন আছে। এখান থেকে যেখানে এমএস ওয়ার্ডটা আছে এখানে আমরা চাইলে সিলেক্ট করতে পারি। এরপরে আমরা দেখব কিভাবে টেক্সট বার থেকে এখানে প্রবেশ করা যায়। তো টেক্সট বারে যাব, এখানে চাপ দিলে পরে এখান থেকে ডাইরেক্টলি যাওয়া যাবে। এরপরে আমরা দেখব কিভাবে সার্চ বারের মাধ্যমে এই জায়গাটাতে প্রবেশ করা যায়। এরপরে হচ্ছে আমরা সার্চ বারে আসবো, এখানে এসে ওয়ার্ড লিখে সার্চ করলেই এখানে মাইক্রোসফট ওয়ার্ডটা চলে আসবে। তো এই জায়গাটা থেকে কিন্তু চাইলেও আমরা এই জায়গাটাতে প্রবেশ করতে পারি। এরপরে আমরা শেষবারের মতো দেখবো যে এখানে আর কিভাবে প্রবেশ করা যায়। এখানে যদি উইন্ডোজ প্লাস আর চাপ দেওয়ার পরে উইন্ড ওয়ার্ড লিখে আমরা সার্চ করি তাহলে কিন্তু আমরা এখানে ডাইরেক্টলি মাইক্রোসফট ওয়ার্ডে আসতে পারি। এরপর আমরা দেখব সবগুলো পরিচিতি, তবে স্টেপ বাই স্টেপ দেখব। প্রথমত আমরা ফাইলটি নিয়ে আলোচনা করব। তো এখানে সবচেয়ে মূল রাখার যে বিষয়গুলো সর্বপ্রথমে আমরা কর্নারে ফাইলটাতে ক্লিক করব। এখান থেকে নিউ আছে, প্রিন্ট, তারপরে সেভ অ্যান্ড সেন্ড, এরপর অনেক কিছু আছে। এখানে নিউ আসার পরে আমরা দেখব বিভিন্ন ধরনের টেমপ্লেট রয়েছে। এগুলো চাইলে কিন্তু আমরা অনেক সুন্দর করে আমাদের নিজের মতো করে সাজিয়ে নিয়ে এগুলো ব্যবহার করতে পারি। যেহেতু আমরা নতুন করে শিখবো এবং হচ্ছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাল্লাহ সবার জন্য উপকার হবে। তো সেই জন্য আমরা প্রথম থেকে হচ্ছে কি করবো, ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে এখান থেকে কাজ শুরু করব। তো এই যে কর্নারে দেখেন এখানে একটা দেখা যাচ্ছে একটা বাটনের মতো, এটা হচ্ছে আমরা এই ভিডিওটা কোথায় সেভ করতে চাই ফাইলের। তো সেই জায়গাটা চিহ্নিত করে এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে আনডু করা, অর্থাৎ কোনো কিছু যদি আমরা লিখছি সেটাকে আবার আমরা কি বলতে চাই, মানে ডিলিট করছি সেটাকে যদি আবার ফেরত নিয়ে আসতেছি সেটা আনডু ডু, এটা তো আমরা বুঝি। তারপরে আসি, তারপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার কুইক অ্যাক্সেস টুলবার। এই জায়গাটাতে আসার পর আমরা যদি কোনো একটা ফাইল ওপেন করতে চাই এখানে ওপেনে টিকমার্ক করে রাখবো। কোনো একটা ফাইল যদি এখানে আমরা হচ্ছে কি বলে এক্সেল করতে চাই বা কোনো একটা যেটা আমরা সামনে দেখতে চাই বা সামনে রাখতে চাই এখানে টিকমার্ক করে দিলে কিন্তু সেটা এখানে সামনে চলে আসবে। আর যদি এটাকে আমরা উঠিয়ে রাখতে চাই, মানে এখানে সামনে দেখতে চাচ্ছি না, সেটা এখানে টিকমার্ক উঠাইয়া দিলেই কিন্তু এটা চলে যাবে। দেখবো হোম পরিচিতি। হোমের সর্বশেষে নিচের দিকে দেখেন একটা ছোট্ট বক্স দেখা যাইতেছে, এটাকে বলা হয় ডায়লগস বক্স লঞ্চার। এই জায়গাটাতে অর্থাৎ হোমের মধ্যে যত যা আছে সবগুলো আমরা দেখতে পারবো। তারপরে আমরা দেখতে চাচ্ছি হচ্ছে ফন্ট, অর্থাৎ ফন্টের মধ্যে যত যা আছে এগুলো কানেতে এই ডায়লগ বক্সের মধ্যে আছে। এখানে প্যারাগ্রাফের মধ্যে যত আছে এগুলো ডায়লগ বক্সের মধ্যে আছে। এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা যাচ্ছি হচ্ছে ফন্টের ডায়লগ বক্সে। এখানে এই ডায়লগ বক্সটাতে যখন আমরা ক্লিক করব তখন এই বক্সটার ভিতরে যা আছে সব কিছু আমরা অটোমেটিকলি দেখতে পারবো। তারপর প্যারাগ্রাফের ডায়লগ বক্সে যদি আমরা ক্লিক করি এর ভিতরে যত যা আছে সবগুলো আমরা দেখতে পারবো এবং প্রত্যেকটার কাজ কোনটা কি কাজ করে সবগুলো কাজ আমরা ইনশাল্লাহ জানবো। এবং তারপরে শেষের দিকে আসেন চেঞ্জ অফ হচ্ছে স্টাইল, এবং এই অক্ষরগুলো বিভিন্ন ধরনের স্টাইলে চেঞ্জ করা যাবে। সব শেষে হচ্ছে পিডিএফ ফাইল এখান থেকে কিন্তু তৈরি করা যাবে খুব ইজিলি। তারপর আমরা কোনো কিছু যদি খুঁজে পাইতে চাই তাহলে ফাইন্ডে ক্লিক করার পর এখানে কোথায় আছে এটা আমরা খুঁজে পাইতে পারি। তারপর কোনো কিছুকে যদি রিফ্লেক্স করতে চাই অর্থাৎ এদিক সেদিক করতে চাই সেগুলো কিন্তু এখানে করা যাবে। তারপরে সিলেক্টে যদি আসি, যদি আমরা সিলেক্ট অর্থাৎ সবগুলোকে সিলেক্ট করতে চাই সিলেক্ট করা যাবে। কোনো আলাদাভাবে যদি কোনো কিছুকে সিলেক্ট করতে চাই সেটাও করা যাবে। তারপরে আমরা চলে আসলাম পরবর্তী স্টেপে। এখানে নিচের দিকে আসেন, নিচে এখানে পেজ 1 of 1 দেখা যাইতেছে। এটার কারণ হলো যে আমরা এটা প্রথম পেজটাতে রয়েছি, যেহেতু আমরা কিছু লিখি নাই বা তেমন কিছু করি নাই, এই জন্য পেজ 1 of 1 অর্থাৎ আমরা একের মধ্যে এক এটাকে দেখাইতেছে যে আমরা 1 নম্বর পেজে রয়েছে। এবং এটি যে মানে এখানে যেহেতু কোনো শব্দ লিখি নাই তাই এখানে কোনো ওয়ার্ডও দেখা যাচ্ছে না। আর পাশে দেখেন এখানে জুম ইন এবং জুম আউট বিষয়টা রয়েছে। তো এটা খুবই ইন্টারেস্টিং যে কোনো কিছুকে যদি জুম ইন এবং জুম আউট করতে চাই এখান থেকে চাইলে কিন্তু করা যাবে। এছাড়া উপরেও সেকশন আছে, এই জায়গা থেকেও জুম ইন জুম আউট করা যায়। আর স্যার আমরা কীভাবে পড়াটা দেখতে চাই এই পাশে কর্নারে দেখা যাইতেছে, আমরা চাইলে এই লেআউটে কিন্তু পিডিএফটা দেখতে পারবো বা এখানে আমাদের ফাইলটা এইভাবে দেখাবে। তারপরে আমরা কথা বলবো হচ্ছে আর মাউস পয়েন্টারটা নিয়ে। তো চলে যাচ্ছি আমাদের মাউস পয়েন্টারটা এই বিষয়টা নিয়ে কথা বলবো। তো আসুন, প্রথমত আমাদের যে বিষয়টি মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে
যে মাউস পয়েন্টার অর্থাৎ কার্সার এই বিষয়গুলো কীভাবে কাজ করে। তো এই যে এখানে দেখেন এই যে ওয়ার্ক প্লেস অর্থাৎ কাজ করার জন্য রেডি, অর্থাৎ চাইলেই কিন্তু আমরা এই জায়গায় লিখতে পারবো। এই জায়গাটাকে বলা হয় যে টেক্সট কার্সার বা ইনসার্শন পয়েন্ট। আর এই যে বাইরে যে জায়গাটাতে আমি টিক দিলাম এই জায়গাটাকে কি বলবো, এই জায়গাটাকে বলবো কার্সার পয়েন্ট। অর্থাৎ এই জায়গাতে কোনো কাজ করা যায় না, এই জায়গাটা এমনিতেই, কিন্তু আমরা কাজ করবো কোথায়, এই যে ভেতরে এই সেকশনটাতে। অর্থাৎ এই জায়গাটাতে যখন আমরা ক্লিক করব তখন এখানে কি হবে, মাউস এই কার্সার পয়েন্টটাতে কি হবে, লাভ পারবে, অর্থাৎ হচ্ছে কি লাভ পারবে এই জায়গায় লেখার জন্য প্রস্তুত। এই জিনিসটা আমাদের এভাবে বোঝায়। তো তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, তারপর হচ্ছে হোম সেকশনের নিচে দেখেন এখানে বক্স দেখা যাইতেছে, অর্থাৎ কি ক্লিপ বোর্ড, তারপরে হচ্ছে বাদ বাকি আর অনেক কাজগুলো রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো ইনশাল্লাহ। তো প্রথমত চলে আসি হচ্ছে ফন্ট ইন্ট্রোডাকশন, অর্থাৎ ফন্টের যে বক্সটা আছে এই পুরো পরিচিতিটা নিয়ে। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ফন্টের এখানে দেখা যাইতেছে, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। নিচে এখানে বোল্ড আছে, কোনো লেখাকে যদি আমরা ইতালিক করতে চাই, অর্থাৎ বলতে চাচ্ছি যে কোনো একটা লেখা, অনেক সুন্দর একটা লেখা লিখছি, সেটাকে যদি ইতালিক করতে চাই সেটা করা যাবে। যেমন আমি এখানে টাইপ করতেছি যে আমি তোমায় ভালোবাসি। তো এই জিনিসটা আমি টাইপ করলাম, টাইপ করার পরে কোনো কিছুকে বোল্ড করতে চাচ্ছি বা সেটা ইত্যাদি করতে চাচ্ছি বা নিচে আন্ডারলাইন করতে চাচ্ছি বা উপরে স্কোয়ার বা রুট ব্যবহার করতে চাচ্ছি, এই বিষয়গুলো কিন্তু ইজিলি জায়গায় করা যাবে। তো এখানে বিভিন্ন ধরনের কি হলো, ফন্ট চেঞ্জ করা যায়, যে কথাগুলো বললাম, বোল্ডিং এখানে করা যায়, ইত্যাদি করলে একটু লেখাটা বাঁকা হয় কিন্তু লেখাটা অনেক সুন্দর দেখায়। তারপরে যদি কোনো কিছু আন্ডারলাইন করতে চাই এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা আন্ডারলাইন করতে পারি। এখানে মোর আন্ডারলাইন এখানে আছে, ভিতরে আরও অনেকগুলো আছে, আপনারা চাইলে নিজেদের মতো করে সাজিয়ে দিয়ে সুন্দর করে আন্ডারলাইন এগুলো করা যায়। এরপরে পাশে যেটা আছে এটা হচ্ছে যে মানে কোনো কিছুকে যদি রুট উপরে করতে চাই, এই জিনিসগুলো কিন্তু এভাবে থেকে ব্যবহার করা যাবে। আর সবচেয়ে মজার বিষয় আছে যে ম্যাথের যে ইকুয়েশন যে বিষয়গুলো আছে, আমরা ইকুয়েশনের ওই বিষয়গুলো আছে, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যে বিষয়টা এই কথা এই জায়গাটাতে আসি, বলতে চাচ্ছি এখানে জুম ইন জুম আউটটা করা যায়, মানে লেখা অনেক বড় ছোটো করা যায়। তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের স্টাইলিশ ফন্ট এখানে ব্যবহার করা যায়, যেমন আউটলাইন, তারপর হচ্ছে শ্যাডো। তারপর আমরা বলতে চাই হচ্ছে কি যে রিফ্লেকশন, তারপর হচ্ছে গ্লো, রিফ্লেকশন, গ্লো, এগুলো হচ্ছে প্রত্যেকটা ফন্টের এক একটা মডেল স্টাইল। আপনি চাইলে যে কোনো স্টাইল আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এগুলো অনেক স্টাইলিশ লেখার ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয়। তারপরে আমরা চলে আসি হচ্ছে গ্লো, গ্লো তো বললাম এরকমভাবে কাজ করে। আচ্ছা, এটা গেল। আর এখানে যে ছোটো বড়ো করা যায় এটা তো বলছি। তারপরে ফন্টের যে বিষয়গুলো এগুলো বলে। আর সবার এই যে কানিতে যেটা লাইনটা আছে, অর্থাৎ এই বক্সের ভিতরে, এটাকে আমরা বলছিলাম হচ্ছে ডায়লগ বক্স লঞ্চার, এটাকে আমরা বলতেছি ফন্ট ডায়লগ বক্স লঞ্চার। আচ্ছা, তো এটা ছিল মোটামুটি। আর এখান থেকে হচ্ছে যে কোনো একটা লেখাকে এই যে এই জায়গা থেকে কোনো একটা লেখাকে যদি আমরা সবগুলো বড় করতে চাই, সিলেক্ট করে সেটা করা যাবে। বা ক্যাপিটাল ইজ ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা লেখার হচ্ছে প্রথম অক্ষরগুলোকে আমরা চাচ্ছি বড় করতে, সেটাও কিন্তু ইজিলি করা যাবে। তারপর আরও অনেক সুযোগ সুবিধা এই জায়গাগুলোতে রয়েছে। আর ওই যে কানিতে যেটা দেখা যাচ্ছে, একেবারে কানিতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওটা কাজ আছে, ওটা বলবো। ওটা হচ্ছে সবচেয়ে ছোটো করা, কোনো একটা লেখা যদি আমরা ছোটো করতে চাই তো ওই জায়গাতে ক্লিক করার পর ছোটো করা যাবে। এখন কোনো কিছু যদি কালার চেঞ্জ করতে চাই, এখানে মোর কালার অপশন আছে, এখানে ভিতরে যাওয়ার পরে কোনো একটা কালার সেট করব, মানে সিলেক্ট করব, সেটাকে ওকে করে দিলে কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। এরকম এখানে অনেক কাজ রয়েছে। তারপরে আমরা কথা বলতে চাচ্ছি পরবর্তী যে বিষয়টা থাকে সেটা নিয়ে। আচ্ছা, তো পরবর্তী বিষয়টা আসা যায়। তো আমরা কথা বলবো প্যারাগ্রাফ অফ হচ্ছে বক্স, অর্থাৎ হোমের এই সেকশনের মধ্যে যে প্যারাগ্রাফটা আছে এই বিষয়টা নিয়ে। তো প্রথমে আমরা দেখলাম যে কোনো একটা লেখার সামনে যদি আমরা কোনো একটা স্টাইল দিতে চাই, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের স্টাইল রয়েছে, চাইলে যে কোনো স্টাইল আমরা এই জায়গা থেকে ব্যবহার করতে পারি। বা ডিফাইন হচ্ছে নিউ প্লেট, অর্থাৎ আমরা যদি নতুন কিছু এখান থেকে অ্যাড করতে চাই সেটাও কিন্তু করা যাবে নিজেদের মতো করে। তারপরে যে পরের বিষয়টা থাকে সেটা হচ্ছে আমরা লেখাগুলোকে কীভাবে সিরিয়ালি লিখতে চাই, 1 2 3 4 এভাবে সিরিয়ালি, নাকি এখানে ABC এভাবে সিরিয়ালি, নাকি রোমান সংখ্যা যে থাকে এই রোমান সংখ্যা দিয়ে কিন্তু আমরা সিরিয়ালি লিখতে পারি। তো এগুলোর কাজ আপনারা প্র্যাকটিস করলে এগুলো বুঝে যাবেন যে কোনটার কী কাজ। তো আমি বলতেছি আমার সাথে একটু প্র্যাকটিস করেন এবং একটু ধৈর্য ধরে লেগে থাকেন,
তাহলে অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। তো তারপরে যে বিষয়টা থাকে, আচ্ছা এগুলো তো বলছি। তারপরে তারপরে আমরা কথা বলবো হচ্ছে পরবর্তী স্টেপগুলো। ওগুলোর তেমন কোনো কাজ নাই, তবে এগুলো জানা থাকে ভালো। ওগুলোর তেমন কোনো কাজ নাই। তারপরে আমরা কথা বলবো হচ্ছে এইটাতে নিয়ে, অর্থাৎ আমরা কতটুকু জায়গা নিয়ে কোনো একটা লেখাকে সিলেক্ট করতে চাই, সেটা আর কি। মানে কতটুকু জায়গা নিয়ে আমরা কোনো একটা লেখা সিলেক্ট করবো। এখানে 1.0 এটা হতে পারে, 1.15 এটাও হতে পারে, 1.5 এটাও হতে পারে, 2.0 এটাও হতে পারে। আপনাদের ইচ্ছে মতো যে কোনো কিছু এখান থেকে সিলেক্ট করে দিলেই হলো। আসলে এটা তেমন কোনো ফ্যাক্ট না। তারপরে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে যে প্যারাগ্রাফের মধ্যেই একটা আছে, সেটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের হচ্ছে যে বর্ডার যে বিষয়গুলো থাকে, অর্থাৎ বক্স করব, সেই বক্স করার যে বিষয়গুলো থাকে এই জায়গাগুলোতে এই কাজটা করা যায়। যেমন এখানে আমরা বলতে পারি যে প্রথম বর্ডার, অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে উপরে বর্ডার দিব নাকি নিচে বর্ডার দিব, নাকি রাইট সাইড লেফট সাইড অর্থাৎ ডান সাইড রাইট বা সাইডে বর্ডার দেবো। এখান থেকে এগুলো ইজিলি করা যাবে। এরপরে এই জায়গায় বিভিন্ন ধরনের ফন্ট দেখা যাইতেছে, এগুলো হচ্ছে স্টাইল ফন্টের, যে ফন্ট স্টাইলটা ব্যবহার করতেছে এখান থেকে কিন্তু চাইলে ইজিলি ব্যবহার করা যাবে। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন অফ WPS PDF। এখানে ভিতরে অনেকগুলো গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। প্রথম হচ্ছে ক্রিয়েট PDF। আমরা PDF ফাইল তৈরি করতে পারবো, সেটাকে হচ্ছে কপি করতে পারবো, সেটাকে অন্য জায়গায় এই জায়গা থেকে কী করতে পারবো, শেয়ার করতে পারবো। তারপর হচ্ছে আর কি এগুলো সাইন ইন করে অন্য একটা সেকশনও দেওয়া যায়। তারপর আমরা বলতে চাচ্ছি সেটা হলো যে PDF স্প্লিট, অর্থাৎ কেটে ছোটো বড়ো করতে পারি। তারপরে PDF হচ্ছে আর কি মার্জ, অর্থাৎ মার্জটা কি, PDF হচ্ছে মার্জিন, অর্থাৎ মার্জিনের একটা বিষয় থাকে না, যে আমরা কেমন দেখাবে সেই বিষয়টা, এটা করা যেতে পারে। তারপর ক্রপ হচ্ছে PDF। এখানে আমরা বলছিলাম ক্রপ পেজ বলতে বোঝায় যে এখানে পেজের মধ্যে আমরা কতটুকু অংশে কাটতে চাই সেটা। তারপরে PDF হচ্ছে যে কম্প্রেসর, এগুলো তেমন প্রয়োজন নাই। তারপরে WIP অফ, এটা দেওয়ার প্রয়োজন নাই। তবে ড্র শেপের যে বিষয়টা, এটার অনেক সময় প্রয়োজন হইতে পারে, হয় ড্র শেপের যে বিষয়টা এটা অনেক সময় প্রয়োজন হয়। তারপরে আমরা দেখতে চাই যে PDF টু ওয়ার্ড, অর্থাৎ কোনো একটা লেখাকে যদি PDF থেকে ওয়ার্ডে রূপান্তর করতে চাই সেটাও করা যাবে, বা PDF থেকে যদি এক্সেলে নিয়ে যেতে চাই সেটাকে নিয়ে জানা যাবে। কোনো একটা PDFকে যদি PPT একটা সিস্টেম ওটাতে যদি নিয়ে যায় সেটা নিয়ে জানা যাবে। তারপরে যেটা আছে যে আচ্ছা, তারপরে আমরা পরবর্তী বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ ইনসার্ট। অর্থাৎ ইনসার্টটার মধ্যে কী কী বিষয়গুলো রয়েছে। দেখুন, ইনসার্টটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে। প্রথমে হচ্ছে আপনার কভার পেজ, তারপরে ব্ল্যাঙ্ক পেজ, এগুলো তেমন বেশি প্রয়োজন নাই। তবে এই টেবিলের ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক বেশি প্রয়োজন পড়ে। যেমন ইনসার্ট টেবিলের বিষয়টা আমি বললাম। তারপরে এখানে আরও টেবিলের যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে নিচে দেখুন, এখানে হচ্ছে কুইক টেবিলের যে বিষয়টা থাকে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমাদের ক্যালেন্ডার থাকে, আমাদের মানচিত্র থাকে, বিভিন্ন ধরনের এরকম কোম্পানির ডকুমেন্ট তৈরি করতে প্রয়োজন হয় এগুলো। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এই জায়গাতে অনেকগুলো আছে, টেবিল কীভাবে লাইন করবেন সেটা করা যাবে, ইনসার্ট টেবিল সবগুলো করা যাবে। তারপর কোনো একটা পিকচার বা কোনো একটা ছবিকে যদি আমি আমার PDF-এ যোগ করতে চাই, এখান থেকে মনিটরে যাবো, মনিটরে যাওয়ার পরে এই জায়গা থেকে সিলেক্ট করে এই জায়গায় নিয়ে আসলে কিন্তু নিয়ে আসা যাবে। তো আমি নিয়ে আসতে চাচ্ছি না। তারপরে আমরা কথা বলতে চাই হচ্ছে ক্লিপ আর্ট, অর্থাৎ ক্লিপ আর্ট বলতে কী বোঝাচ্ছে? ক্লিপ আর্ট বলতে বোঝাচ্ছে যে এটা হচ্ছে যে বিভিন্ন ধরনের নতুন নতুন ডকুমেন্টগুলো যেন আমরা কীভাবে অ্যাড করি সেটা কীরকম। যদি আমরা এই জায়গাটাতে ক্লিক করি, এই জায়গায় আমরা কী এটা লিখবো, কী করতেছি, পাশে এটা দেখা যাবে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের শেপ, এটা কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। আপনার যদি এর আগে মনোযোগ নাও দিয়ে থাকেন, এটাতে ফুল মনোযোগ দেবেন আমি আশা করি। এখানে ঢোকার পর বিভিন্ন ধরনের জ্যামিতিক শেপ রয়েছে, যেমন ত্রিভুজ, আয়ত, চতুর্ভুজ, বিভিন্ন ধরনের শেপ রয়েছে। এছাড়া এগুলো কালার কাস্টমাইজ করা যাবে। বিভিন্ন ধরনের হচ্ছে আর কি, যদি আপনার কোনো কালার না দিতে চান, নো কালার এটা দিলে কালার হবে না। বিভিন্ন ধরনের শেপ হচ্ছে আউটলাইন, এটা তৈরি করা যাবে কীভাবে। এখানে ভিতরে যাওয়ার পরে কোনো একটা লাইন বুঝে কতটুকু মোটা হবে বা কতটুকু চিকনা হবে বা চিকন হবে, এই জিনিসগুলো কিন্তু এখান থেকে একেবারে ইজিলি করা সম্ভব। তারপরে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো পরবর্তী বিষয়গুলো, অর্থাৎ শেপের আরও অনেকগুলো বিষয় রয়েছে। এগুলো যদি বলি আসলে 2-3 ঘন্টাতে কিচ্ছু হবে না। তো আমি চাচ্ছি ভিডিওটা যেন লেন্দি না হয় এবং খুবই তাড়াতাড়ি গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে। তো তারপরে আমরা চেষ্টা করব যে শেপের যে বিষয়গুলো রয়েছে, যেগুলো না হলেই না, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। তো
এটা হচ্ছে শেপের মধ্যে একটা অংশ, এটা গেল। তারপরে বাকি অংশ দেখবো আমরা। আচ্ছা, শেপ ইফেক্ট এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, মানে অনেক সময় অনেক বেশি কাজে লাগে। যেমন হচ্ছে কি শ্যাডো আছে, তারপর হচ্ছে রিফ্লেকশন যে বিষয় আছে, গ্লো আছে, সফট ইজ, এই বিষয়গুলো আছে। তারপর প্রত্যেকটার কাজ আপনারা একটা সময় বের করেন, এগুলো একটু দেখে নেন, এগুলো অনেক কাজে লাগে। তো আশা করি আপনারা এগুলো দেখে নেবেন। তারপরে আমরা চলে যাব পরবর্তী স্টেপটাতে। তো পরবর্তী স্টেপটাতে যাবো আমরা তারপরে আমরা চলে যাচ্ছি যে হচ্ছে আমাদের স্মার্ট আর্ট যে বিষয়টা, সেটা। তো স্মার্ট আর্টের এখানে প্রাথমিক গণিত বইয়ের, অর্থাৎ ছোটো ছোটো ক্লাসের যে প্রাথমিক গণিত বইগুলো রয়েছে, আমরা তো জানি এই বইগুলোর মধ্যে কিন্তু এই চিহ্নগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ যোগ বিয়োগ, গুণ ভাগ, বিভিন্ন প্রকার হচ্ছে ম্যাট্রিক্স, অর্থাৎ বিভিন্ন প্রকার উপাদান বোঝাতে এই বিষয়গুলো অনেক বেশি কাজে লাগে। তো এই জিনিসগুলো অবশ্যই জানা থাকা দরকার, এবং কোন সময় কোন জিনিসটা কাজে লাগে কেউ তো জানে না। তো এগুলো এই জন্য এই জিনিসগুলো অবশ্যই জানা রাখা দরকার। আপনি মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করেন, অর্থাৎ এই বিষয়গুলো জানেন না, এটা তো হইতে পারে না। এগুলো জানাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং একজন প্রফেশনাল মানের যে পেশাদার হবে এই জায়গাটাতে, অবশ্যই তার জন্য এগুলো জানা খুবই গুরুত্বপূর্ণ। এখানে ম্যাট্রিক্স জ্যামিতিক যে বিষয়গুলো আছে এগুলো তো বললাম। তারপরে এখানে অনেকগুলো সেকশন আছে, পিকচার আছে, এখানে ক্লায়েন্ট আছে, অর্থাৎ এখানে আমরা বলতে চাচ্ছি রিফ্লেকশন, অর্থাৎ লাগবে বা কারো টিকসই লাগবে, এই জায়গাটাতে কিন্তু এগুলো এভাবে করা যায়। অর্থাৎ কোনো দলিল বা কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এগুলোর ক্ষেত্রে এগুলোর কিন্তু প্রয়োজন হয়। নিচে পেজ নাম্বার থাকলো, তারপর সেখানে আমরা সিগনেচার শুরু করে এভাবে রাখলাম। তারপর পরবর্তী কাজগুলো কি সেগুলো আমরা দেখবো। তো তারপর আমরা ইনসার্টে যাচ্ছি ওই বিষয়টার উপরে, যে ফুলটার গেল। তারপরে এখানে আরো অনেকগুলো কাজ রয়েছে, এগুলো ঘাটাঘাটি করে দেখে নিলে অনেক কিছু শেখা যাবে। তারপরে টপ অন পেজ, তারপরে হচ্ছে আর কি যে বটম অন পেজ, তারপরে কি বলতেছে এখানে পেজ মার্জিন, কারেন্ট পজিশন, কোনটা কীভাবে রাখতে চাই। তো এখানে টপ অফ পেজ হচ্ছে আমরা 1, 2, 3, 4 যে পেজের সিরিয়ালগুলো, এগুলো কোথায় রাখতে চাই, সবার উপরে থাকবে, মাঝ বরাবর থাকবে, নাকি কোনো সাইডে থাকবে, মানে আমরা কোথায় রাখতে চাই। এখানে অনেকগুলো সিস্টেম আছে, এগুলো চাইলেই আমাদের মন মতো কিন্তু সাজিয়ে নিতে পারি। পেজ মার্জিন গেল, এগুলো পেজ মার্জিনটা কেমন হবে, কোনটা একটু মোটা হবে, কোনটা একটু চিকনা হবে, চিকন হবে, এই বিষয়গুলো এই জায়গায় থাকে। এছাড়াও আরও অনেক ধরনের কাজ ওই জায়গায় রয়েছে, একটু ঘাটাঘাটি করলে অনেক কিছু এখান থেকে শেখা যাবে। তো তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, এটা হলো যে ফরম্যাটের যে বিষয়টা, অর্থাৎ আমরা বলতে চাই যে পেজ মার্জিন গেল, পেজ অর্থাৎ কারেন্ট, এটা কি নাম্বারে, কারেন্ট পজিশন, অর্থাৎ কোন পজিশনে থাকবে সেটা কারেন্ট পজিশনের পর রিমুভ পেজ নাম্বার, যদি আমরা চাই যে কোনো পেজ নাম্বার দিব না, সেটাও কিন্তু এই জায়গাতে ইজিলি করা সম্ভব। তারপরে টেক্সট বক্স, অর্থাৎ
এই যে আমাদের যে লেখাটা থাকবে এটা বক্সের মধ্যে কীরকম আকারে থাকবে, অর্থাৎ কোনো কানিকর্চা থাকবে, কোনো পাশে থাকবে, নাকি ঠিক মাঝ বরাবর থাকবে, মানে কোথায় থাকবে সেটা কিন্তু আমরা এই জায়গাতে করতে পারি। অর্থাৎ এই জায়গায় আমরা একটা বক্স আঁকানোর পরে সেটা করা যায়। তারপর যদি আমরা কুইক মানে কি বলে এটাকে, যদি আমরা বলতে চাচ্ছি যে কুইক পার্ট, অর্থাৎ কুইক পার্ট বলতে কী বোঝাচ্ছি, যে এখানে অথর, ক্যাটাগরি, কোম্পানি, তারপর কোম্পানি ইমেইল, তারপর ফানি বক্স, এগুলো কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি রয়েছে। আমি যে ক্যাটাগরিতে সাজাতে চাই সেটাতেই কিন্তু সম্ভব করা যাবে। তারপরে এটা গেলো এটা, তারপরে এখানে হচ্ছে বিল্ডিং ওয়ার্ড জেনারেটর আছে। তারপরে ওয়ার্ড আর্ট কেমন, যেমন কোনো একটা লেখা আমি সেটাকে কীরকম আর্ট বা কীরকম আকারে দেখতে চাচ্ছি সেটা কিন্তু এভাবে করা যাবে। তারপরে এই জায়গা থেকে আরও কিছু করা যাবে, সেটা আস্তে আস্তে স্টেপ বাই দেখব। তবে আমি আশা করব যদি টেনে দেখেন তাহলে আপনার অনেক কিছু মিস হয়ে যাইতে পারে, মানে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আমি রিকোয়েস্ট করব টেনে দেখবেন না, আপনার সময় বিফলে যাবে না, আমি এটা নিশ্চিত করে বলতে পারি। তারপরে এটা গেল। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট, এই বিষয়টা আমরা বলছি যে লেখাকে কীভাবে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ফরম্যাটে, বিভিন্ন ক্যাটাগরিতে নিয়ে যাওয়া যায়, বিভিন্নভাবে কালার সিলেক্ট করা যায়, কোন কালারটা আমরা রাখতে চাই সেই কালারটা। তো এখানে লেখার যে কালারটা থাকে এটা কিন্তু আলাদা, নিচে যে জায়গাটার কালার, এই কালারটা কিন্তু আলাদা। তো এখানে চাইলে বিভিন্ন কালার আমরা দিতে পারি, বা এখানে থেকে চাইলে আমরা কোনো কালার নাও দিতে পারি। তো এগুলো ঘাটাঘাটি করলে অনেক কিছু শেখা যাবে। তো তারপরে যেটা বলতে চাই, মোর আউটলাইন হচ্ছে কালার, তারপরে ওয়েট, তারপরে হচ্ছে কি ওয়েট, তারপরে হচ্ছে ড্যাশেস, এখানে বিভিন্ন ধরনের সেগুলো আস্তে আস্তে জানা যাবে ইনশাল্লাহ। তো এটা ছিল হচ্ছে যে শেপ আউটলাইনের যে বিষয়গুলো, তার মধ্যে এটা এই যে চতুর্পাশের যে দাগটা, এটা কত মোটা রাখতে চাই, চিকন করতে চাই, মোটা করতে চাই, মন মতো কিন্তু মোটা করা যাবে নিজের ইচ্ছা মতো, আলহামদুলিল্লাহ। তো তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপটাতে। এরপরে আমরা দেখতেছি টেক্সট ফিল, টেক্সট আউটলাইন, টেক্সট ইফেক্ট, বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, কোন ইফেক্টটা ব্যবহার করতে চাই সেটা। তারপর ইনসার্টের আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে ওয়ার্ড আর্ট, এটা তো বললাম। তারপরে আরও হচ্ছে কি, যে এখানে লেখার ধরনটা কি এটা বলছি, আচ্ছা এটা বলা শেষ। তারপর আমরা পরবর্তী স্টেপটাতে যাব। তো পরবর্তী যে অবজেক্ট কি, আমরা কোন অবজেক্টটা এই জায়গাটায় সিলেক্ট করতে চাই, সেই অবজেক্ট কি, সেই অবজেক্টের বিষয়টা নিয়ে আলোচনা করা যায়। তারপরে সিগনেচার লাইনটা কেমন হবে, মাইক্রোসফট অফিস সিগনেচার থাকবে নাকি কী থাকবে, এখানে ইকুয়েশনের একটা বিষয় আছে, নতুন কোনো ইকুয়েশন যোগ করতে চাই কি চাই না সেই বিষয়গুলো থাকে। এখন কোনো একটা লেখা যদি আমরা লিখি, এখানে যদি ক্লিক করি, এখানে অনেকগুলো ইকুয়েশন সিস্টেম আছে, কিন্তু চাইলে ব্যবহার করা যাবে। এরপরে পরবর্তীতে কথা বলবো ইন্ট্রোডাকশন অফ হচ্ছে পেজ লেআউট অনেকটা গুরুত্বপূর্ণ, এবং আশা করি এটা সকলেরই জানা উচিত। তো প্রথমে গেলাম এর পাশে, ভিতরে কালার আছে, অনেকগুলো কালার আছে, যেখান থেকে আমরা কালারগুলো সিলেক্ট করতে পারি নিজের ইচ্ছে মতো। যে কালারটা আমার ভালো লাগে সেই কালারটা কি করতে পারি, এই জায়গা থেকে কিন্তু সিলেক্ট আমরা করতে পারি। তারপরে আমরা দেখতেছি এখানে মন মতো কালার সিলেক্ট করা যাবে, আমি এত সময় নিচ্ছি না, পরবর্তী স্টেপে চলে যাব। এবং বিভিন্ন ধরনের ফন্ট আছে, সেগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি, কী ধরনের ফন্ট ব্যবহার করতে চাই এগুলো ব্যবহার করা যাবে। এটা ছিল এটা। তারপরে যদি আমরা পরবর্তী বিষয়টা নিয়ে কথা বলতে বলি, বিষয়টা হচ্ছে ইফেক্ট, অর্থাৎ বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে, অফিস, তারপর হচ্ছে আর কি যে এডজাসেন্সি, তারপরে অ্যাঞ্জেল, মিডিয়ান, বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে। এগুলোর ইফেক্টের কাজ এক এক রকম, এখান থেকে দেখে নেবেন যেটা আপনার ভালো লাগে, যেটা আপনার ব্যবহার করার উচিত বলে আপনি মনে করেন, সেগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। তারপরে এখানে অনেকগুলো বিষয় রয়েছে, তেমন হচ্ছে লাইন নাম্বার, হাইফেনশন, তারপর ওয়াটারমার্কের যে বিষয়গুলো, বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ আছে একটা ওয়াটারমার্ক, এটা আমরা একটু পরেই আলোচনা করব ওয়াটারমার্কটা। তাহলে এখানে ইফেক্টের বিষয়টা বললাম, আর ইফেক্টের বিষয়টা আপনারা আরও বেশি ঘাটাঘাটি করলে এখান থেকে ভালোভাবে জানতে পারবেন, এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আমরা চলে যাব পরবর্তী স্টেপটাতে, একটু ধৈর্য ধরুন, লেগে থাকুন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। চলে আসলাম হচ্ছে লাইন নাম্বার, তারপর হচ্ছে হাইফেনশন, এরপর আছে ওয়াটারমার্ক। বিশেষ করে ওয়াটারমার্কটা এটা সবারই জানা অতীব জরুরি, এবং বিশেষ করে আমরা দেখি যে বিভিন্ন সময় কারো যদি আমরা নোট পড়ে থাকি বা পিডিএফ ফাইল যদি আমরা পড়তে যাই, তাহলে এখানে মাঝখানে এভাবে ওয়াটারমার্ক দেওয়া থাকে। তো এখানে আমরা চাইলে নিজের মতো করে এটাকে কাস্টমাইজও করতে পারি, নিজের মতো করে এটা সাজিয়েও নিতে পারি।
এবং বিভিন্ন ধরনের হচ্ছে আর কি যে ফন্ট সাইজ ব্যবহার করতে পারি, বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি, এই জায়গাটা থেকে ব্যবহার করে এগুলোকে কাস্টমাইজ করতে পারি। অর্থাৎ এই জায়গাটাতে যেটা আছে এটা আমি সাপোজ আমার নাম দিচ্ছি যে এমডি সজীব। এমডি সজীব এটা যখন আমি লিখবো তো আমার এটা কী হবে, ওয়াটারমার্কটা আমার নামে এটা থাকবে। তো এইভাবে কিন্তু সুন্দর করে ইজিলি এখান থেকে করা যায়। বিভিন্ন ফন্ট সাইজ আছে, বিভিন্ন ধরনের ফন্টের সাইজ দিয়ে ফন্ট ব্যবহার করা যায় এখান থেকে, এবং এটা খুবই ইজি এবং